দুইটা মেয়ে আছে, আবারও পেট বাজাইছে। এবার যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমি তোমাদের দায়িত্ব আর নিতে পারবো না। শাশুড়ি আরো বলল, বৌমা তুমি তো জানো তোমার স্বামী পঙ্গু, তারপরে কি দরকার ছিল দুইটা মেয়ের পরে আবারও সন্তান নেওয়ার? তখন আমি আমতা আমতা করে শাশুড়িকে বললাম, আপনাদের ছেলে বলেছে আগে যেহেতু দুইটা মেয়ে আছে, এবার যদি একটা ছেলে হয় সে আশাই সে বাচ্চাটা নিতে বলেছিল, আমার এখানে ইচ্ছে ছিল না। কথা শুনে আমার দেবর আমাকে বলে উঠলো, আগের দুইটা মেয়ে হয়েছে, এবারও মেয়েই হবে। তাছাড়া তোমার সহ তোমার সন্তান স্বামীর পুরো সংসারের দায়িত্ব আমার উপর, এখন এই পেটেরটার দায়িত্ব কে নেবে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, তোমার ওষুধ, ডেলিভারি খরচ এগুলা কিন্তু আমি বহন করতে পারবো না। পাশ থেকে আমার দেবরের বউ দেবরকে বলে উঠলো, তোমাকে তো আমি আগেই বলেছি, চলো এই বাসা থেকে আমরা অন্য কোথাও চলে যাই, প্রয়োজন হলে বাবা মাকেও আমাদের সাথে নিয়ে যাব। সংসারে থাকলে এখন সমস্ত খরচ তোমাকেই বহন করতে হবে, তুমি তো কোনো কিছু বোঝো না, বোকা বলে সবাই তোমার ঘাড়ে বসে খাচ্ছে। কথাগুলো শুনে তখন আমি বললাম, আমি তো বলেছিলাম আমি বাইরে গিয়ে একটা ছোট মোটো হলেও চাকরি বাকরি কিছু একটা করি, তাতে কিছুটা হলেও সংসারে সহযোগিতা করতে পারবো, কিন্তু আপনারাই তো আমাকে বাইরে গিয়ে কোনো কাজ করার অনুমতিটা পর্যন্ত দেননি। তখন আমার শাশুড়ি বলে উঠলো পাশ থেকে, ছোট ছেলে যেহেতু সমস্ত সংসারের খরচ বহন করে, তার বউ তো আর সংসারে কাজ করবে না, আর তুমি যদি বাইরে গিয়ে কাজ করো তাহলে তোমার দুইটা মেয়ে, তোমার পঙ্গু স্বামী, সংসারের কাজগুলো কে করবে? কথাটা শেষ হতে না হতে পাশ থেকে আমার দেবরের বউ আমার শাশুড়িকে বলে উঠলো, মা আপনি বলে দিন, এই গর্ভের সন্তানের কোনো খরচ আমরা কিন্তু দিতে পারবো না, ওষুধ, ডেলিভারির খরচ, যাবতীয় যা লাগে সেজন্য তার বাপের বাড়ি থেকেই নিয়ে আসে। এতেই আপনার ছোট ছেলে বড় ছেলের সংসার টানতে টানতে তার জীবনটাই অন্ধকার করে ফেলেছে। আমি চাইলে কিন্তু জবাব দিতে পারতাম, কিন্তু জবাবটা আর দিলাম না, কারণ এখন যদি আমি জবাব দেই তাহলে অশান্তি আরো বাড়বে। আমি চোখটা মুছতে মুছতে আমার রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে যাওয়া মাত্রই বড় মেয়ে আমাকে দেখে বলে উঠলো, মা আমাকে ভাত দিবে না, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমার এত রাগ লাগছিল কথাগুলো শুনে, আমি আমার বড় মেয়ের উপরে চেঁচিয়ে বলে উঠলাম, যার বাবা পঙ্গু, ইনকাম করার কোনো সামর্থ্য নেই, তার সন্তানদের এত ক্ষুধা লাগতে হয় না। আমার এই কথাটা শুনে আমার স্বামী পাশ থেকে বলে উঠলো, তুমি ওর সাথে এরকম করছো কেন, কি হয়েছে আমাকে বলো সবকিছু। আমি তাকে বললাম, আমি বলেছিলাম আর সন্তানের দরকার নেই আমাদের, তুমি জোর করেছিলে তাই আমি এই সন্তানটা নিয়েছি, এখানে আমার দোষ কোথায়? এখন তোমার মা আর ভাই, ছোট ভাইয়ের বউ এটা নিয়ে আমাকে অনেক কথা শোনাচ্ছে, আমি কেন কথা শুনবো? কেন তারা আমাকে কথা শোনাবে? এখানে আমার দোষটা কোথায়? আমি তো আমার সন্তানদের খাবার দেওয়ার জন্যই ডাইনিং এ গিয়েছিলাম। আমার মুখে এই কথা শুনে আমার স্বামী আমাকে বলে উঠলো, তুমি মন খারাপ করো না, ওদের উপর রাগারাগি করো না, চেঁচিও না, আমি বাবার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। বলেই আমার স্বামী বাবার রুমের দিকে চলে গেল। শ্বশুর রুমেই বসেছিলেন, হয়তোবা তিনিও সবকিছু শুনেছেন কিন্তু কোনো কিছু বলেননি। তখন আমার স্বামী বাবাকে বলে উঠলো, বাবা আমি যখন সুস্থ ছিলাম তখন গাড়ি চালিয়ে কি পুরো সংসারের দায়িত্বটা আমি একা পালন করিনি? আমার ছোট ভাইয়ের লেখাপড়া সহ সমস্ত দায়িত্ব কি আমি পালন করিনি? তখন কি আমি কোনো দায়িত্বে অবহেলা করেছি বা কখনো কোনো কথা শুনিয়েছি কাউকে? তাহলে আমার স্ত্রীকে, আমার সন্তানকে কেন এখন এত কথা শুনতে হবে? কেন আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ আর মা আমার স্ত্রীকে মিলে কথা শোনাবে? তোরে আমার শ্বশুর বলে উঠলো, বাবা তুমি যখন ইনকাম করেছো, সংসারের জন্য করেছো, সেটা এখন দেখার বিষয় নয়, এখন কথা হচ্ছে তোমার ছোট ভাই সংসার চালায়, তার ইনকামের টাকাই এই সমস্ত সংসারটা চলে। এখন যদি তাকে আমি কোনো কিছু বলতে চাই আর সে যদি সংসারের কোনো খরচ না দেয় বা বউকে নিয়ে আলাদা চলে যায়, তাহলে এই সংসারটা আর চালাবে কে? তোমরা একটু ধৈর্য ধরো, সহ্য করো। শ্বশুরের মুখে এই কথা শুনে আমার স্বামী অবাক দৃষ্টিতে তার বাবার মুখের দিকে তাকিয়েছিল। সে বলে উঠলো, বাবা এটা কোনো কথা হলো? ওই ইনকাম করে বলেই কি আমার বউ আর বাচ্চাকেও যে কোনো সময় যে কোনো ধরনের কথা শুনিয়ে দিতে পারে, অপমান করতে পারে? এটা কি তোমাদের ন্যায় বিচার? ঠিক আছে, এরকমই যদি চলতে থাকে আর তোমরা যদি এর বিহিত না করতে পারো তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার সন্তানদেরকে নিয়ে কালকেই এ বাড়ি থেকে চলে যাব। বলেই আমার স্বামী শ্বশুরের রুম থেকে আমাদের রুমে চলে আসলো। কথাটা শুনে আমি একটু অবাকই হলাম। আমি আমার স্বামীকে বললাম, কি বলছো এইসব? আমরা কোথায় যাব, কি করব, কি খাবো? আমার মুখে এই সমস্ত কথা শুনে আমার স্বামী আমাকে বলে উঠলো, এত টেনশন করে না তো, রিজিকের মালিক আল্লাহ, দেখা যাবে কি হয়। আর আল্লাহর উপর আমার পুরো ভরসা আছে, তুমি আমার উপর ভরসা রেখে চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। তাই আমরা দুইজনে মিলে সব গুছগাছ করে নিলাম, যদিও গুছগাছে তেমন একটা কোনো কিছু নেই, শুধুমাত্র কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্রই গুছগাছ করে নিয়েছি। একদিন সকালবেলা যখন আমি সন্তান আমার স্বামীকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখন আমার দেবর আর শাশুড়ি ড্রয়িং রুমেই বসা ছিল। আমার দেবর বলে উঠলো আমার শাশুড়িকে, মা দেখো 2 দিন পর আবার এখানেই ফেরত আসবে, ঢং দেখে আর বাঁচি না, যদি 2 দিন পর আবার ফেরত আসে আমি কিন্তু এদের দায়িত্ব আর নিতে পারবো না, আমি ইনকাম করে খাওয়াবো, আবার আমার 2টা কথাই তারা সহ্য করতে পারবে না, ঢং ধরবে, পরবর্তীতে কিন্তু তুমি এদের দায়িত্ব আর আমাকে নিতে বলবে না। তখন আমার স্বামী মুচকি হেসে বলল, ছোট আমার দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব আর তোকে নিতে হবে না। বলেই আমরা সেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার স্বামী একটা ছোট্ট একটা রুম ভাড়া করে নিয়েছি। আমাদের সন্তানগুলোকে আমি আমার বাবার বাড়িতে রেখে এসেছি, কারণ আমাদের সংসারটা একটু গুজগাজেরও ব্যাপার স্যাপার আছে, ওরা তো
ছোট মানুষ, ওরা তো আর কষ্ট করতে পারবে না। স্বামীকে তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি করবে, কি করতে চাও, কিভাবে আমাদের সংসার চলবে? তখন আমার স্বামী আমাকে বলে উঠলো তুমি টেনশন নিও না, আমার মতো পঙ্গু মানুষদের জন্য ব্যাটারি চালিত রিক্সা আছে, আমার মতো অনেক মানুষ আছে যারা এই রিক্সা চালিয়ে সংসার চালায়, আমিও তাই চালাবো। দিন সকালবেলা যখন আমার স্বামী রিক্সা নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন আমিও রেডি হয়ে তার সাথে বের হয়ে যাচ্ছিলাম। তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ? তখন আমি তাকে বললাম যে তোমার একার ইনকামে আমাদের সংসারটা চালানো অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই তোমাকে যদি একটু হলেও সাহায্য করতে পারি তাহলে এটাই হচ্ছে আমার সার্থকতা। আমি এখানে একটা টিউশনির ব্যবস্থা করেছি। তখন সে আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে টিউশনি কোথায় পাবে? আমি আমার স্বামীকে বললাম আমি আমার বান্ধবীকে ফোন দিয়েছিলাম, ওর ছোট বোন নাকি এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, ও বলেছে ওর ছোট বোনকে পড়াতে। আমার মুখে এই কথা শুনে আমার স্বামী বলে উঠলো তুমি এই অবস্থায় এই শরীর নিয়ে টিউশনি করতে পারবে? তখন আমি বললাম আমি এই পেট নিয়ে আরো 2-3টা মাস অনায়াসে টিউশনি করতে পারবো, আর এই 2-3 মাসে টাকা দিয়ে কিছুটা হলেও তোমাকে সাহায্য করতে পারবো, এইটুকু সাহায্য আমাকে করতে দাও। আমার মুখে এই কথাটা শুনে সে কান্না করে দিল, আমাকে বুকে জড়িয়ে ধরে বলল আমার জীবনটার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও নষ্ট করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তখন আমার স্বামীকে বললাম ক্ষমা করার কিছু নেই, জীবন নষ্ট করার কিছু নেই, যা কপালে আছে তাই হয়েছে, তাই হবে, তুমি টেনশন নিও না। বলেই আমরা দুইজন একসাথেই বের হয়ে গেলাম। ভালোই কাটছিল আমাদের দিনগুলো, মোটামুটি সবকিছুই গুছিয়ে নিয়েছিলাম। শুনেছি আমরা চলে আসার 2 থেকে 3 মাস পর নাকি আমার ছোট দেবরের বউ প্রেগনেন্ট হয়েছে, সে সংসারে কোনো কাজ করে না, সমস্ত কাজ আমার শাশুড়িকে দিয়ে করায়। তারপরও নাকি তার ভালো লাগে না, সে আমার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখতে আমারও ডেলিভারির সময় হয়ে এসেছে, আমি হসপিটালে ভর্তি হলাম। আল্লাহর রহমতে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছি। আমি যেদিন ছেলে সন্তান জন্ম দিয়েছি সেদিন আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে আমাকে দেখতে এসেছিল, আমাকে ধরে অনেক কান্না করেছে। ধরে কান্না করতে করতে তারা বলে উঠলো মা রে তোর উপর অনেক অবিচার করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিস। আমার ছেলেটাকে কুলে নিয়ে অনেক আদর করতে লাগলো। তারপর আমার শ্বশুর শাশুড়ি যখন চলে যেতে লাগলো তখন আমি তাদের হাতটা ধরে বললাম কোথায় যাচ্ছেন, নাতি হয়েছে, তাকে লালন পালন করে বড় করতে হবে না, আমাদের সাথেই থাকবেন আপনারা। আলহামদুলিল্লাহ আপনাদের বড় ছেলে মোটামুটি ভালোই ইনকাম করে, ভালোভাবেই চলে যাবে আমাদের সংসার। এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া।